তারপর তার গলা ধরে ঠেলতে ঠেলতে উঁচু নিচু পাথরের ওপর দিয়ে নিয়ে যাব খাদের কাছে। সে বড় বিদ্রুপের হাসি হেসেছিল বটে। হ্যাঁ, এবার এবার আমার হাসির পালা। আজকে আপনাদের জন্য 5 কড়িদের গল্প সর্বনাশিনী। বরফ ঘেরা আকাশ ছোঁয়া হিমালয় দেখার ইচ্ছে আমার অনেক দিনের। তাই সুযোগ যখন হলো, আমার প্রাণের বন্ধু প্রবোধকে সঙ্গে নিয়ে একদিন দার্জিলিং রওনা হলাম। দুজনেই ঠিক করেছিলাম রেলে নয়, শিলিগুড়ি থেকে হেঁটে দার্জিলিং যাব। হিমালয়ের অপরূপ সৌন্দর্য দেখার এটাই সেরা উপায়। সকালে শিলিগুড়ি পৌঁছালাম। স্টেশনে দুজন কুলির মাথায় আমাদের ট্রাঙ্কগুলো চাপিয়ে দিয়ে নিজেদের ব্যাগ হাতে নিয়ে বাজারের দিকে চললাম। পথে বেশ কয়েকজন বাঙালির সঙ্গে দেখা হয়ে গেল। সেদিন রাতে তাদেরই মধ্যে একজন শালকাঠের ব্যবসায়ীর বাড়িতে থেকে গেলাম। সকলেই আমাদের দার্জিলিং হেঁটে যেতে বারণ করল। কেউ আবার গরুর গাড়িতে যাওয়ার কথা বললেন, কিন্তু প্রাণ থাকতে আমরা তাতে যাব না। যে পথ দিয়ে পাহাড়িয়ারা যাতায়াত করে সেই সরু দুর্গম পথ দিয়েই যাব ঠিক করলাম। পথ চিনি না, একজন পথপ্রদর্শক প্রয়োজন। সেই বাঙালি ভদ্রলোকেরা একজন সাহসী এবং বিশ্বাসী লোক ঠিক করে দিল। সে তার 3 জন বিশ্বাসী কুলি জোগাড় করল। পরের দিন বেশ ভোরেই কুলির মাথায় জিনিসপত্র চাপিয়ে দিয়ে ভগবানের নাম করতে করতে আমাদের যাত্রা শুরু হলো। আমাদের আগে কোমরে 2 খুকরি, হাতে মস্ত মোটা লাঠি নিয়ে আমাদের ভুটিয়া পথপ্রদর্শক থম্বি সেনা। তার পিছনে আমরা দুজনে, আমাদের পেছনে 2 জন কুলি। আমরা মহানন্দা নদীর কুল পার করে মাটিয়া খোলার হাট পেরিয়ে নকশাবাড়ির পথ ধরে চললাম। পথে এক মারোয়ারির দোকানে খাওয়া দাওয়া সেরে নিলাম। এই দুর্গম জঙ্গলেও মারোয়ারিরা দোকান খুলে বসেছে, কি না পাওয়া যায় সেখানে। সেখানে খাওয়া দাওয়া করে এবং কিছুটা বিশ্রাম করে আবার পথ চলা শুরু। হিমালয় হঠাৎ হঠাৎ কুয়াশা এসে চারিদিক অন্ধকার করে দেয়। তখন আর কিছু দেখা যায় না। অতি কষ্টে এবং অতি সাবধানে পথ চলতে হয়। আমাদের সঙ্গেও তাই হল। একে দুর্গম সরু রাস্তা, পাশে গভীর খাদ। দুজনে একসঙ্গে হাঁটার উপায় নেই, অনেক সময় হামাগুড়ি দিয়ে উঠতে হচ্ছে। এদিকে সন্ধে হয়ে আসে। প্রচন্ড শীত, তার উপর বৃষ্টি। একটা মাথা গোঁজার জায়গা পেলে আমরা আজকের মতো বিশ্রাম করি। ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। কুয়াশার ভেতর কোন দিকে যাচ্ছি কিছুই বুঝতে পারছিলাম না। হিমালয়ের সন্ধে আমাদের দেশের মতন করে হয় না। সন্ধে বলে কোনো ব্যাপার নেই এখানে। কোনো আভাস না দিয়েই হঠাৎ করে অন্ধকার নামে। চারিদিক ঘোর অন্ধকারে ডুবে গেল। চোখের নিমেষে কিছুই দেখা যায় না। থম্বি সেনা নানা রকম শব্দ করতে করতে চলল। আমরা তার গলা স্বরের পিছু করতে করতে হাতড়ে হাতড়ে চললাম। একটু পা পিছলেই ভয়াবহ মৃত্যু। এখন বুঝলাম আমাদের শিলিগুড়ির বাঙালি বন্ধুরা আমাদের ভালোর জন্যই গরুর গাড়ি নিতে বলেছিলেন, কিন্তু এখন তা ভেবে কি লাভ। হঠাৎ থম্বি সেনা দাঁড়িয়ে পড়ল। আমরাও দাঁড়ালাম। বুঝতে পারলাম অন্ধকারে সে নিজেই পথ হারিয়েছে। কোন দিকে যাবে ঠিক করতে পারছে না। সে নিজেই কথা স্বীকার না করলেও তার গলার স্বরে আমরা বেশ বুঝতে পারছিলাম আজ রাতটা এই দুর্গম পাহাড়ের জঙ্গলেই কাটাতে হবে। তাতে যদিও কিছু যায় আসে না, বেঁচে থাকলেই বুঝবো ভগবানের অসীম দয়া। থম্বি সেনা বলল, ও সাবজি, একটু নেমে গেলে পথের শেষে একটা বস্তি পাবো। অগত্যা আমরা তার কথা শুনলাম, কিন্তু কয়েক পা যাওয়া মাত্রই ঠিক কি হলো আমার ভালো করে মনে নেই। শুধু বুঝলাম আমরা কোনোভাবে পা পিছলে পড়ে গড়াতে শুরু করেছি।
কত দূর অব্দি এভাবে চললাম বলতে পারি না। প্রবোধ আমার দুহাত চেপে ধরেছিল। শব্দ শুনে বুঝলাম থম্বিসেন আর কুলিরাও গড়িয়ে গড়িয়ে এদিকে আসছে। হঠাৎ যেন কিছুতে লেগে আমরা আটকে গেলাম। ছুঁয়ে বুঝলাম কাঠের তৈরি কিছু একটা হবে। পকেটে দেশলাই বাতি ছিল, সেটা জ্বালালাম। সে অন্ধকারে বাতি জ্বেলেও প্রায় কিছুই দেখা যায় না। আলোটা উঁচুতে তুলে দেখলাম কাঠের তৈরি একটা ঘর। আমরা সকলেই সেই ঘরের আশেপাশে পড়ে আছি। অনেক কষ্টে উঠে দাঁড়ালাম। যাই হোক, প্রাণটা যে বাজে খরচ হয়নি, এটাই ভালো। সম্ভবত আশ্রয় পাব। এই বাড়িতে যেই থাকুক না কেন, এই অবস্থায় আমাদের নিশ্চয় আশ্রয় দেবে। আমরা বাড়ির দরজায় এলাম। দরজা বন্ধ। ধাক্কা দিলাম। দরজায় কেউ সাড়া দিল না। জোরে জোরে ধাক্কা দিয়েও যখন কেউ উত্তর দিল না, আমি তখন দরজা ঠেলে খুলে ফেললাম। কড়কড় শব্দ করে দরজা খুলে গেল। ভেতরে বাইরে থেকেও বেশি অন্ধকার। আমি আলো নিয়ে ভেতরে ঢুকলাম। প্রবোধ এবং থম্বিসেনা আমার পেছনে পেছনে। কিন্তু তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। থম্বিসেনা বিকট চিৎকার করে, তারপর ছুটে বেরিয়ে গিয়ে অন্ধকারে হারিয়ে গেল। আমরা দুজনেই অবাক। তাকে চিৎকার করে ডাকলাম, কিন্তু অন্ধকার থেকে একটা মাত্র ভয় মাখানো শব্দ আমাদের কানে এলো। শয়তান কা ওরদ, শয়তান কা ওরদ। প্রবোধ বলল, বোধহয় এখানকার লোকেদের বিশ্বাস এই বাড়িতে ভূত আছে। পাহাড়িয়ারা কিন্তু ভূতে খুব বিশ্বাসী হয়। যাই হোক, খাদে পড়ে যে প্রাণটা যায়নি, এর জন্য ভগবানকে ধন্যবাদ। শীতে বুক গুড়গুড় করছে। এই আশ্রয় ভগবানই পাইয়ে দিয়েছে। এখন কাঠকুটো জোগাড় করে আগুন জ্বালা যাক। শুকনো ডালপালা নিয়ে আগুনে হাত সেঁকে কিছুটা প্রকৃতিস্থ হলাম। আমাদের ব্যাগে খাবারের জিনিস কিছু ছিল। প্রবোধ সেগুলোকে বের করে গোগ্রাসে খেতে শুরু করল। আমি বললাম, আগে ঘরটা একটু ভালো করে দেখা যাক। প্রবোধ বলল, আগে প্রাণে বাঁচলে তারপর সবকিছু। এই পাহাড়ি শীতে পাহাড়ি রাস্তায় হেঁটে আমার খিদে 1000 গুণ বেড়ে গেছে। আমরা দুজনেই সেই আগুনের পাশে বসে খাওয়া দাওয়া সারলাম। খাওয়া শেষ করে ঘর দেখার পালা। হাতে বাতি নিয়ে দুজনেই চললাম ঘর দেখতে। ঘর একটা নয়, পাশাপাশি দুটো ঘর। ঘরের মধ্যে নানা রকম বাসন পড়ে আছে। দেখলে মনে হয় শেষ যারা এই বাড়িতে ছিল, তারা যে কারণেই হোক হঠাৎ এখান থেকে চলে গেছে। তাদের অনেক জিনিসপত্রই এদিক সেদিক পড়ে আছে। নিয়ে যাওয়ার সময় হয়নি, তাড়াতাড়ি চলে গেছে। একটা বাক্স ঘরের কোণে পড়ে আছে। দেখলাম ডালা খোলা। তুলে দেখি তার ভেতরে অনেকগুলো নানান তারিখের বাংলা চিঠি রয়েছে। এই দুর্গম জায়গায় নির্জন বাড়িতে তাহলে কোনো বাঙালি থাকতো? কে সে? এত জায়গা থাকতে এখানে এসেছিল কেন? ভীষণ কৌতূহল হচ্ছিল আমাদের। আমরা বাতিটাকে বাক্সের ওপর রেখে চিঠিগুলো একে একে পড়তে লাগলাম। যখন শেষের চিঠিটা পড়া শেষ হলো, তখন নিচ থেকে অন্ধকার ভেদ করে মর্মান্তিক আর্তনাদ শোনা যেতে লাগলো। সমস্ত রাত সেই ভয়ঙ্কর শব্দ আমাদের কানে আসতে লাগলো। এটা আমাদের বিকৃত মস্তিষ্কের কল্পনা না কোনো মানুষের আর্তনাদ, তা ভগবানই জানে। আমরা শুধু এটুকু বলতে পারি যে আমরা সেদিন সারা রাত সেই ঘরের মধ্যে জেগে বসেছিলাম। ভয়ে চোখ বন্ধ করার সাহস পাইনি। যেসব চিঠি আমরা পড়েছিলাম তার প্রথমটা এই। প্রিয় সুরেশ, কলকাতা সেই অশান্তি শোরগোল থেকে পালিয়ে এসে এই নির্জন পাহাড়ে আমি যে কি শান্তি পেয়েছি তা বলে বোঝাতে পারছি না। আর লোকালয়ে থাকবো না। লোকালয়ে থাকলে আরাম বিশ্রাম কিছুই পাবো না। তাই দুর্গম জায়গায় এসে আশ্রয় নিয়েছি।
আমার এই বাড়ি পর্বতের ঠিক মাঝখানে। পেছনে থরে থরে পাহাড় আকাশ ভেদ করে উঠে গেছে। সামনেই একটা বড় খাদ, তার অনেক নিচে একটা নদী সাদা সুতোর মতন দেখতে পাওয়া যায়। এই বাড়িতে দুটো মাত্র ঘর। কিছু শাল কাঠ দিয়ে এই বাড়িটি বানানো হয়েছে। ঘরের চালও শাল কাঠের। এখানে শাল কাঠের অভাব নেই। অনেক চেষ্টা করেও চাকর বাকর পাইনি। প্রায় 2 ক্রোশ দূরে একটা ভুটিয়া বস্তি আছে। সেখানে সপ্তাহে একদিন হাট হয়। হাটের দিন সকালে বেরিয়ে দরকারের সব জিনিস নিয়ে সন্ধেবেলা ফিরি। সময় কাটানোর জন্য একটা খুব বড় উপন্যাস লিখছি। বোধহয় তাতেই খুব বিখ্যাত হয়ে যাব। আমি একজন লোক পেয়েছি, কিন্তু রাত্রে সে কিছুতেই এই বাড়িতে থাকতে চায় না। দিনেই সব কাজ করে সে চলে যায়। তাই আমার স্ত্রীকে আর আগের মতো খাটতে হচ্ছে না। আসলে এই দুর্গম জায়গায় থাকতে সে রাজি হচ্ছিল না, কিন্তু এখানে না থাকলে আমার রোগ আর সারবে না, এই কথা বলতেই সে রাজি হয়েছে। রাত্রে সে পাশের ঘরে ঘুমোতে যায়। আমি সামনের দিকের ঘরে বসে অনেক রাত পর্যন্ত উপন্যাস লিখি। তোমার মন মতো। প্রথম চিঠি শেষ করে দ্বিতীয় চিঠি খুললাম। এই চিঠিতে সেই উপন্যাসের কথা আর উপন্যাসের প্রশংসায় বেশি। এবার তৃতীয় চিঠির পালা। প্রিয় সুরেশ, তোমাকে 2টো চিঠি লিখেছি। এইটা নিয়ে 3টে হবে, কিন্তু কোনোটাই পোস্ট করতে পারিনি। পোস্ট অফিস প্রায় 10 ক্রোশ দূরে। কোনো লোকও পায়নি যে পোস্ট করে দিতে পারে, কারণ এ বাড়ির আশেপাশে কেউ আসতে চায় না, বেশি পয়সা দিলেও না। আগে এর কারণ জানতে পারিনি। একদিন এক বৃদ্ধকে জিজ্ঞেস করাতে সেই আমাকে এই রহস্যের বর্ণনা দিল। ব্যাপারটা এইরকম। সোহ বলে একজন ভুটিয়া কবি এই বাড়িটি তৈরি করেন। নির্জনে বসবাস করার ইচ্ছে ছিল বলেই এই দুর্গম জায়গায় তিনি এই বাড়িটি বানান। এখানে তিনি নিজের সুন্দরী যুবতী স্ত্রীকে নিয়ে থাকতেন। সুখেই তাদের দিন কাটছিল, কিন্তু এমনই কপাল, কয়েকদিনের মধ্যেই সেখানকার এক ভুটিয়া যুবতী সেই কবির প্রেমে পড়ল। যখন গভীর রাতে সোহর স্ত্রী পাশের ঘরে ঘুমোতে যেত, তখন সেই যুবতী এসে তার পাশে বসত, নিচু গলায় গল্প করত, প্রেমের গল্প। একদিন রাতে সোহর স্ত্রী সবটাই জানতে পারল, কিন্তু কোনো কথা বলল না। সেই সুন্দরী যুবতীকে এই বাড়িতে আসতে হলে একটা কাঠের সাঁকো পার করে আসতে হতো। এই সাঁকোর প্রায় 500 হাত নিচে একটা ঝর্ণা। সেই ঝর্ণার ভীষণ স্রোত। ভুটিয়ারা একে পাগলা ঝোড়া নাম দিয়েছিল। রোজ রাতে সেই যুবতী ওই সাঁকো দিয়ে যাতায়াত করত। একদিন সোহ বাড়িতে না থাকায় তার স্ত্রী সেই সাঁকোর একদিকটাকে কেটে রেখে এলো। সামান্য কাঠের অংশ সাঁকোর সঙ্গে এমন ভাবে লেগে রইল যাতে কোনো মানুষের ভার পড়লেই সেটা ভেঙে যায়। তাই হলো, সেই রাতে সোহ তার প্রেমিকার জন্য অপেক্ষা করছে। এমন সময় হঠাৎ তার কানে এলো এক মর্মভেদী চিৎকার, আর তার সাথে বিশাল কাঠ আর পাথর পড়ার শব্দ। তার প্রেমিকা 500 হাত নিচে পাগলা ঝোড়ায় বিসর্জন হয়ে গেল। কে এই কাজ করেছে সোহ তা ভালোই বুঝল। এরপর সোহ তার স্ত্রীকে গলা টিপে মারার চেষ্টা করে, কিন্তু ভুটিয়া মেয়েদের শরীরে অনেক শক্তি। তার স্ত্রীও তাকে টানতে টানতে খাদের কাছে নিয়ে আসে। তার স্ত্রীর চোখ কপালে উঠল, জিভ বেরিয়ে পড়ল। তবুও সে তার স্বামীকে ছাড়ল না। দুজনেই সেই খাদে পড়ে মরল। তারপর থেকেই সোহর প্রেমিকা প্রেত হয়ে এই বাড়িতে আসে। ভেতরে আলো দেখলেই দরজায় ধাক্কা দেয়। তাকে ভেতরে ঢুকতে দেবে না এমন সাধ্য কারণ নেই। অনেকেই এই বাড়িতে থাকতে এসেছে, কিন্তু এই বাড়িতে যারাই থেকেছে তাদেরই মৃত্যু হয়েছে। এই জন্যই
এখানে কেউ সাহস করে আসে না। আমার বাজারপত্র সব আমাকেই করে আনতে হয়, তাই এখনো পর্যন্ত চিঠিগুলো পোস্ট করতে পারিনি। তোমার মন মতো। তৃতীয় চিঠিটা পড়ে খানিকক্ষণ চুপ করে বসে রইলাম। তারপর চতুর্থ চিঠিটা খুললাম। প্রিয় সুরেশ, দেশে থাকলে আমি হয়তো এই কথা হেসে উড়িয়ে দিতাম, কিন্তু এমন নির্জন জায়গায় ভূতের কথা সহজেই ভোলা যায় না। আমার উপন্যাস লেখা একেবারে বন্ধ হয়ে গেছে। তুমি শুনলে নিশ্চয়ই হাসবে, কিন্তু তোমার কাছে লুকোবো না। সেদিন থেকে রাতে আমি কান পেতে শুনতাম দরজায় কেউ ঘা মারছে কিনা। সত্যি সত্যি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। অবশ্য এমন শুনশান জায়গায় সবই সম্ভব। কাল যা ঘটেছে তাতে আমার বুদ্ধি লোভ পেতে বসেছে। সন্ধ্যের সময় আমি আমার বাড়ির বাইরে বেড়াচ্ছিলাম। বেড়াতে বেড়াতে সেই ভাঙা সাঁকোর কাছে এসে দাঁড়ালাম। উঁকি মেরে পাগলা ছোড়াটা দেখছিলাম। হঠাৎ মাথা তুলে দেখি অল্প দূরে সুন্দর বনফুলের মালা দিয়ে সেজে এক পাহাড়ি যুবতী দাঁড়িয়ে আছে। তখন চারিদিকে অন্ধকার হয়ে আসছে। এখানে আসা পর্যন্ত এ বাড়ির এত কাছে আমি কোনো জনপ্রাণী দেখিনি। এখান থেকে লোকালয় অনেক দূরে। এই দুর্গম পথ দিয়ে কারোর যাওয়া আসা সম্ভব নয়। তবে কে এখনো এখানে কেন? আমি গলা শব্দ করে হাত নেড়ে তাকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু সে নড়ল না। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে অন্ধকারে মিশে গেল। আমি ঘরে ফিরলাম। আমার শিরায় শিরায় বরফের স্রোত ছুটতে লাগলো। কেন আমার এমন হলো বুঝতে পারলাম না। তবে কি সে মানুষ নয়? সে কি শহর প্রেমিকা? পঞ্চম চিঠি। প্রিয় সুরেশ, যা ভেবেছিলাম ঠিক তাই ঘটেছে। সে এসেছে। কালকে রাত্রে আমরা একে অপরের চোখের দিকে তাকিয়ে বসেছিলাম অনেকক্ষণ। তো তুমি নিশ্চয় ভাবছো আমি পাগল হয়ে গেছি, আমার রোগ সারেনি, ঝড়ের জন্য আমি ভূত দেখেছি। তো তুমি কেন? আমি নিজেই বুঝতে পারছি না, সে রক্ত মাংসের নারী নাকি নাকি শুধুই আমার কল্পনা। যাই হোক যাই হোক যাই হোক, আমার কাছে এ কল্পনা নয়, বায়ু নয়, আকাশ নয়, মিথ্যে নয়, সত্যি সত্যি, ভীষণ রকম সত্যি। আমি অনেক রাত অব্দি সেই সামনের ঘরে বসেছিলাম ও উপন্যাসটা নিয়ে। পাশের ঘরে আমার স্ত্রী ঘুমোচ্ছে। ঠিক সেই সময় আমি সাঁকোর ওপর তার পায়ের শব্দ শুনলাম। 3 বার দরজায় ঘা পড়ল। মাথার একটা অদ্ভুত যন্ত্রণা। আমি আমার বুক চেপে ধরে বসে আছি, কান খাড়া করে বসে শুনছি। আবার দরজায় ঘা পড়ল, 3 বার মাত্র। আমি উঠে আস্তে আস্তে পাশের ঘরের দরজাটা বন্ধ করে দিলাম। আরো অপেক্ষা করতে লাগলাম। আবার দরজায় ঘা পড়ল, 1, 2, 3 বার। যখন আমি বাইরে গিয়ে দরজাটা খুলে দিলাম, ঠিক সঙ্গে সঙ্গে অত্যন্ত ঠান্ডা বাতাস ভীষণ বেগে আমার ঘরের মধ্যে ঢুকে আমার কাগজপত্র সব ওলট পালট করে দিল। এক নারী মূর্তি ঘরে ঢুকল। আমি নিঃশব্দে দরজা বন্ধ করে দিলাম। সে তার মাথার শাল সরিয়ে কাঁধে ফেলল, গলা থেকে একটা রঙিন রুমাল বার করে পাশে রাখল। তারপর ঠিক আমার সামনে এসে বসল। আমি দেখলাম তার খালি শিশির ভেজা পা দুটো। মন্ত্রমুগ্ধের মতো স্থির হয়ে তার কাছে বসলাম আর তার দিকে তাকিয়ে থাকলাম। সে আমার দিকে তাকিয়ে অল্প হাসল। কি মিষ্টি, কি মিষ্টি সেই হাসি, অথচ বিস্ময়কর যেন। সেই হাসিতে চালাকি আর শয়তানি সব যেন একেবারে মিলে মিশে গেছে। সে হাসি দেখে আমার ভালো মন্দ জ্ঞান হারিয়ে গেল। আমি তাকে
আমার সবকিছু দিয়ে দিতে প্রস্তুত হয়ে গেলাম। সে কথাও বলল না, নড়লও না। সে চোখের দৃষ্টিতে যেন আমার সাথে তার প্রাণের কথা চলল। কতক্ষণ এভাবে বসেছিলাম জানি না। হঠাৎ সে কান পেতে কি যেন শুনল। পাশের ঘর থেকে একটা শব্দ কানে এলো। অমনি সে তাড়াতাড়ি উঠে শালটা মাথায় টেনে দরজা খুলে বেরিয়ে গেল। যাওয়ার সময় দরজাটা বন্ধ করে গেল। আমি ভেতরের ঘরে শেকল খুলে কান পেতে শুনলাম, কোনো শব্দ তো নেই। আমি ওখানে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই মনে পড়ল সেই যুবতী রাত্রে তার রুমালটা নিয়ে যেতে ভুলে গেছে। সে যেখানে বসেছিল, তারপর আমি সেখানে রুমালটা দেখেছিলাম। সেটাকে লুকিয়ে রাখবো বলে সেদিকে তাকিয়ে দেখি সেখানে রুমালটা নেই। আমার স্ত্রী ঝাড় দিয়ে ঘর পরিষ্কার করছে, আমার চায়ের জল গরম করছে। সে আমার দিকে দু একবার তাকালো। আমি তাকে এমন ভাবে কখনো তাকাতে দেখিনি। কিন্তু সে কোনো কথা বলল না, রুমালের কথাও না। আমার মনে হচ্ছে গতকাল রাতের ঘটনা আমার স্বপ্ন মাত্র। কিন্তু সন্ধ্যাবেলা আমি দূর থেকে লক্ষ্য করলাম আমার স্ত্রী সেই রুমালটা হাতে নিয়ে ভালো করে দেখছে। আমাকে সে দেখতে পাচ্ছে না। কতবার ভাবতে চেষ্টা করলাম গতকাল রাত্রে আসা সেই স্ত্রীলোক কোনো স্ত্রীলোক, প্রেতাত্মা নয়। কিন্তু মানুষ তো মানুষকে চিনতে পারে। কালকের সেই স্ত্রীলোক যে কোনো রক্ত মাংসের মানুষ নয়, তা আমি মনে মনে ভালোই বুঝতে পারছিলাম। এখান থেকে 2 ক্রোশের মধ্যে কোনো লোকালয় নেই। দিনের বেলা এখানে চলাফেরা করা বিপজ্জনক। এই শীতের রাতে দুর্গম রাস্তায় কোন স্ত্রীলোক এই বাড়িতে আসতে পারে? কোন স্ত্রীলোকের উপস্থিতিতে শিরায় শিরায় অস্থিমজ্জায় বরফের স্রোত বয়ে যায়? যাই হোক, সে যদি আরেকবার আসে তাহলে তার সাথে একটু কথা বলবো, হাত বাড়িয়ে তাকে ধরবো। তাহলে দেখতে পাবো সে রক্ত মাংসের মানুষ না ছায়া মাত্র। তোমার মন মতো। এবার 6ষ্ঠ চিঠি। প্রিয় সুরেশ, এইসব চিঠি যে তুমি কখনো পাবে সে আশা আমার আর নেই। এগুলো তোমাকে আমি আর পাঠাবই না। তো তোমার কাছে এগুলো আমার পাগলামো মনে হবে। এইসব লিখছি মনের যন্ত্রণায়। এইভাবে লিখে না রাখলে হয়তো চিৎকার করে মনের জ্বালা মেটাতে হবে। রোজ সে আসে, রোজ আসে, রোজ সেই রকম ভাবেই আমার কাছে এসে বসে, আমার চোখে চোখ রেখে বসে থাকে। সেই মায়াজালের হাসি হেসে আমাকে আত্মহারা করে দেয়। আমার অস্তিত্ব হারিয়ে যেতে থাকে। এখন আমার উপন্যাস লেখা একেবারে বন্ধ হয়ে গেছে। লেখার চেষ্টাও করি না। শুধু তার পায়ের শব্দ শোনার জন্য কান পেতে অপেক্ষা করতে থাকি। সাঁকোর ওপর দিয়ে, ঘাসের ওপর দিয়ে দরজায় ঘা দেওয়ার শব্দ। সে এলে আমি কথাই বলতে পারি না। রোজ ভাবি আজ কথা বলবই, কিন্তু সে এলে সব ভুলে যায়। কাল রাতে যখন আমরা দুজন এভাবে বসেছিলাম, হঠাৎ আমার চোখ গেল পাশের ঘরের জানালার দিকে। মনে হলো কে যেন সামনে থেকে মুখ সরিয়ে নিল। হঠাৎ সে উঠে দাঁড়ালো, মাথায় শালটা টেনে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি আলো নিয়ে পাশের ঘরে গিয়ে দেখি আমার স্ত্রী ঘুমিয়ে আছে। তোমার মন মতো। এবার 7ম চিঠি। প্রিয় সুরেশ, রাতের জন্য আমার আর ভয় নেই, দিনের জন্যই ভয়। যে স্ত্রীলোককে আমি আমার স্ত্রী বলে আসছি, আমি এখন তাকে প্রচন্ড ঘেন্না করি। সেই ঘেন্নার কোনো সীমা নেই, শেষ নেই। তার যত্ন, শ্রদ্ধা, আদর সবই এখন আমাকে বিষের মতো মনে হয়। কি যেন একটা হয়, তার চোখের দিকে তাকালেই আমি চমকে উঠি। সে সব দেখেছে, জানতে পেরেছে সব।
আমি সেটা জানি, ও অথচ সে আমাকে ভালোবাসে, আগের মতো যত্ন করে, ভক্তি টক্তিও করে আগের মতো। তবু আমার কেবলই মনে হয় সব জাল, সব মিথ্যে, সব তার ছলনা, ছলনা, সব ছলনা। আমি জানি, সে সব জানে, সব সব জানে। তবে কেন এমন ভীষণ প্রতিহিংসার আয়োজন? তোমার তোমার মন মতো। অষ্টম চিঠি। প্রিয় সুরেশ, আজ সকালে আমি হাটে যাব বলে বেরোলাম। আমার স্ত্রী দরজায় দাঁড়িয়ে রইল। দূরে গিয়ে দেখি তাকে একটা ছোট্ট পুতুলের মতো দেখাচ্ছে। পাহাড়ের বাঁকটা নিতেই তাকে আর দেখা গেল না। তখন আমি দৌড়ে অন্য রাস্তা দিয়ে বাড়ির দিকে এগোতে লাগলাম। পাহাড়ি রাস্তায় চলা অত সহজ নয়, অনেক কষ্টে এলাম। একটা বড় পাথরের পেছনে নিজেকে লুকিয়ে দূর থেকে আমার বাড়ির দিকে নজর রাখলাম। কিছুক্ষণ পর দেখলাম আমার স্ত্রী কুঠার নিয়ে সাঁকোর কাছে। আমি স্পষ্ট দেখতে পেলাম না সে কি করছে। কিছুক্ষণ পর সে উঠে দাঁড়ালো। সেই দূর থেকে আমি তার মুখের হাসিটা দেখতে পেলাম। সেই হাসির ভেতর প্রতিহিংসার আগুন জ্বলছে ধকধক করে। সে বাড়ির ভেতর ঢুকে গেল। আমিও হাটের দিকে চললাম। হাট থেকে সন্ধ্যের সময় বাড়ি ফিরে আমার স্ত্রীর কাছে অন্য দিনের মতোই আদর অভ্যর্থনা পেলাম। আমি যে তার ভয়াবহ কাজটা দেখে ফেলেছি তা ঘুণাক্ষরেও তাকে জানতে দিলাম না। সে ভেবেছে কোনো মেয়ে মানুষ সাঁকো পার করে রাত্রে আমার সাথে প্রেম করতে আসে, তাই সে সাঁকো কেটে রেখেছে। আজ সে মেয়ে এলে অতল খাদে পড়ে যাবে। আমি কিচ্ছু বললাম না, কিচ্ছু বললাম না। আমি আজ প্রমাণ হয়ে যাবে যে রাতে আসে সে মানুষ নাকি প্রেতাত্মা। কিন্তু সে যদি রক্ত মাংসের মানুষ হয় ভেবেই আমি চমকে উঠলাম। কিন্তু সে যদি প্রেতাত্মাই হবে তবে তার পায়ের শব্দ আমি শুনতে পাই কেন? যদি সে প্রেতাত্মাই হয় তাহলে ভাঙা সাঁকো তার কোনো ক্ষতি করতে পারবে না। বেশ হবে, বেশ হবে। আমার স্ত্রী হাতছাড় শব্দ হবে। রাত হয়েছে। অন্য দিনের মতোই আমার স্ত্রী পাশের ঘরে ঘুমোচ্ছে। আমি এক মনে কান খাড়া করে বসে অপেক্ষা করছি। যদি সে প্রেতাত্মাই হয় আগের মতোই আমার কাছে আসবে, আর যদি কোনো স্ত্রী লোক হয় তাহলে সাঁকো থেকে পড়বার সময় তার চিৎকার আমি শুনতে পাব। হঠাৎ এ কি? এই প্রেতাত্মার বিদ্রুপ আমি আগে শুনেছি। সেই হৃদয় ভেদী, আকাশ ভেদী চিৎকার আমি শুনেছি। আকাশ পাতাল কাঁপিয়ে অন্ধকারকে ভেদ করে ভয়ানক চিৎকার উঠে এলো সাঁকোর কাছ থেকে। পর্বতের চূড়ায় চূড়ায় সেই শব্দ লেগে হাজার প্রতিশব্দ তৈরি হচ্ছে। সেই চিৎকার কান দিয়ে প্রবেশ করে শিরায় শিরায় রক্তের মধ্যে মিশে যাচ্ছে। আমি ছুটে সাঁকোর কাছে এলাম। শুয়ে পড়ে হাত বাড়িয়ে দেখলাম সাঁকোটা আর নেই। নিচে গভীর খাদ, ভীষণ অন্ধকার, কিচ্ছু দেখার উপায় নেই। প্রবল বেগে বাতাস বইছে। আমি চিৎকার করে ডাকলাম। সেই প্রবল বাতাসেই আমার চিৎকারের প্রতিধ্বনি পিশাচের হাসির মতো ফিরে এলো। আমি বুঝেছি এতদিন ধরে যে পাগলামো আমাকে একটু একটু করে অত্যন্ত কঠিন ভাবে আঁকড়ে ধরেছে, সেখান থেকে ফিরে আসার আর কোনো উপায় নেই। বৃথা চেষ্টা, বৃথা। আমি কতবার মনে মনে বলেছি এসব আমার অসুস্থ শরীরের, অসুস্থ মনের বিকৃতি। এই চিৎকার আমার কল্পনা মাত্র। কিন্তু না 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 না, এই চিৎকার, এই মর্মভেদী চিৎকার মিথ্যে নয়। এই চিৎকার মিথ্যে নয়, সত্যি ভীষণ রকম। আমার মাথায় কে যেন ভারী লোহার হাতুড়ি দিয়ে ভীষণ রকম আঘাত করছে। আমি বুঝেছি সে আর আমার কাছে আসবে না। সে আর আসবে না। তোমার
মন মতো। রুদ্ধশ্বাসে শেষ চিঠি খুললাম। এই চিঠি অসম্পূর্ণ, এটাই শেষ চিঠি। প্রিয় সুরেশ, আমি একটা বড় খামে সবকটা চিঠি রেখে তোমার ঠিকানা লিখে রেখে যাব। যদি কখনো কেউ এখানে আসে তাহলে হয়তো সেগুলো তোমাকে পাঠিয়ে দিতে পারে। আমার লেখাপড়া বন্ধ হয়ে গেছে। আমরা মানে আমি আর আমার স্ত্রী, মানে তোমাকে বোঝানোর জন্য যাকে আমার স্ত্রী বলতে হচ্ছে, আমরা দুজনেই মুখোমুখি বসে থাকি এখন। কেউ কোনো কথা বলি না। এ এক অতি আশ্চর্য পরিবর্তন। যখন কথা বলি তখন এমন ভাবে কথা বলি যেন আমাদের আজ প্রথম দেখা হয়েছে। যে দু একটা কথা বলি সেগুলো শুধু আমাদের মনের ভাব গোপন করার জন্যে। আমাদের দুজনেই কেউই আর আগের মতো নেই। আমি সবসময় তার মুখে বিদ্রুপের হাসি দেখতে পাই। সেটা সে গোপন করার চেষ্টা করে, কিন্তু আমি দেখতে পাই বৃথা চেষ্টা, তার বৃথা। রোজ রাতে একা বসে থাকতে থাকতে মনে হয় এই বুঝি দরজায় খা পড়ল। আমি তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিই, কিন্তু কই, কেউ তো নেই, কেউ নেই, কেবল অন্ধকার। সেই অন্ধকারের ভেতর থেকে কিছুটা ঠান্ডা হাওয়া ঘরে ঢোকে, ব্যাস, আর কিচ্ছু না। এই দুর্গম জায়গায় থেকে থেকে আমি দানব হয়ে গেছি। ভালোবাসা ও ঘৃণা দুই ভয়াবহ ভাবে আমার হৃদয়কে উথাল পাথাল করে। আমার শিরায় শিরায় বিদ্যুৎ ছুটিয়ে দেয়। আমার মাথার মধ্যে চিতার আগুন চালিয়ে দেয়। আমার লেখাপড়া, শিক্ষা, সদ্গুণ সবাই পাহাড়ের বাতাসে যেন আমার বুক থেকে উড়ে গেছে। আমি হিংস্র পশু হয়ে গেছি। কবে আমি এই স্ত্রী লোকের, যে একসময় আমার স্ত্রী ছিল, তার নরম সুন্দর গলাটা আমার সরু সরু আঙুল দিয়ে টিপব, তার চোখ বেরিয়ে আসবে, আমি আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে তার গলাটা টিপতেই থাকবো। তার ঠোঁট খুলে যাবে, তার জিভটা বেরিয়ে আসবে। দেরি নেই। তারপর তার গলা ধরে ঠেলতে ঠেলতে উঁচু নিচু পাথরের ওপর দিয়ে নিয়ে যাব খাদের কাছে। সে বড় বিদ্রুপের হাসি হেসেছিল বটে। হ্যাঁ, এবার এবার আমার হাসির পালা। জোর করে হাসতে হাসতে তাকে ঠেলে নিয়ে যাব, হাসতে হাসতে আদর করে। যখন তার শরীরটা খাদের দিকে হেলে পড়বে, তখন নিচু হয়ে তার ঠোঁটে আমি ঠোঁট রাখবো, আদর করব। তারপর নিচে নিচে আরো নিচে কুয়াশার মধ্যে দিয়ে লতা পাতা ভেদ করে পশু পাখিদের চমকে দিয়ে আরো নিচে গভীর খাদে একসঙ্গে যেতেই থাকবো যতক্ষণ না তার সঙ্গে মিলিত হই। এই ভয়াবহ চিঠিগুলো পড়ে আমি প্রবোধের দিকে তাকালাম। সেও আমার মুখের দিকে তাকালো। আমাদের দুজনের মুখই সাদা হয়ে গেছে, রক্ত শুকিয়ে গেছে যেন। আমরা কেউ কারোর সঙ্গে কথা বলতে সাহস পেলাম না। দুজনের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ দুজনেই শুনতে পাচ্ছিলাম। সংসারে এমন ভয়াবহ ব্যাপার যে ঘটতে পারে, সেটা আমাদের বিশ্বাস হতো না এখানে না এলে। আমাদের পথপ্রদর্শক থম্বি সেনা শয়তান কা औरत বলে এখান থেকে কেন পালিয়েছে এখন বুঝলাম। এতদিন ভূত প্রেতের কথা বিশ্বাস হয়নি। ভূত প্রেত হোক বা না হোক, চিঠির লেখক মনমতো এই নির্জন স্থানে থেকে ভূতের কথা ভেবে ভেবে পাগল হয়ে গিয়েছিল। সেই পাগলামি থেকেই সে তার স্ত্রীকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে, নিজেও মরেছে। এই চিঠিগুলো তারই প্রমাণ। ভোর হতে না হতেই আমরা সেখান থেকে পালালাম। আর সেখানে 1 মিনিটও থাকা যায় না। বস্তিতে এসে আমাদের কুলিদের আর থম্বি সেনাকে পেলাম। আমরা যে ওই বাড়িতে রাত কাটিয়ে এখনো বেঁচে আছি,
সেটা দেখে তারা আমাদের মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইল। আমি দার্জিলিং পৌঁছে চিঠিগুলো কমিশনার সাহেবকে দিলাম। শুনেছি তার আদেশেই ওই ভুতুড়ে বাড়িটি একদিন আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। শুনছিলেন পাঁচকড়ি দিয়ে রচিত গল্প সর্বনাশিনী। আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার গল্প পাঠ আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের গল্পে। ধন্যবাদ।